আমিও একমত পোষণ করে বলছি। হ্যাঁ, এটা একটা ভিডিও ক্লিপে আমি শুনেছি, সেই বক্তব্যটা আমি দিয়েছি। সেজন্য প্রয়োজনে আমি চেষ্টা করবো দেয়ার আপনাকে, সর্বশেষে দেখেছি চেষ্টা করে দেওয়ার জন্য। এখন আমার বক্তব্যটা হলো এই, আমি বলি প্রেক্ষাপটটা বলি। ওনার পিতা মীর কাশেম আলী সাহেবের বিচারকালে আপনি শুনেন, আমরা বুঝবো যে কোন পয়েন্ট অফ ভিউতে কথাটা বলেছে বা আদৌ কথাটা কিনা, বা আমাদের এই আইনের সাথে কোনো সাংঘর্ষিক কিছু আছে কিনা। সঠিক মাই লর্ডশিপ, আমি বলেছি। আমি যদি হিসাবে দিবেন না, আমি পার্টিকুলারলি আপনি বলবেন কোন জায়গাতে এভিডেন্স ফ্যাক্টস বা ইয়েতে, সেটা আপনার সাবমিশনে। সেটাই বলছি, টোটাল এই আইনের মধ্যে মূল যে এভিডেন্স অ্যাক্ট সেটাকে অ্যাপ্লাই করার কোনো সুযোগ নাই। এছাড়াও এই আইনের মধ্যে আমার কাছে মনে হচ্ছে, আমি আমার বক্তব্য বলতেছি, আমার অপিনিয়নটা বলতেছি, অ্যাকসেপ্ট করা না করা মাননীয় আদালতের বিষয়। যে আইনটির মধ্যেই আমাকে যেমন অনেক সীমাবদ্ধতা, ওই যে প্রথমেই বললাম সাক্ষ্যয়নকে অ্যাকসেপ্ট করা যাবে না, সিআরপিসি অ্যাকসেপ্ট করা যাবে না। এই যে সাক্ষ্যয়নকে যদি এখানে অ্যাপ্লাই করা যেত, সিআরপিসি যদি অ্যাপ্লাই করা যেত, তারপরে যদি আরো এইসব যদি অ্যাপ্লাই করা যেত, তাহলে কি দাঁড়াইতো? সাক্ষ্যয়নের যে ব্যাপক একটি প্রশ্ন, হ্যাঁ, এই আইনে কোন জায়গায় কন্ট্রাডিকশন আছে বা অমিল আছে? রোম স্ট্যাটিউটটা তো ইন্টারন্যাশনালি রিকগনাইজড ল। সেখানে রোম স্ট্যাটিউটের যে বিষয়গুলো আছে, সেই বিষয়ের সাথে সাংঘর্ষিক এমন একটা ক্লজ বা এমন একটা রুল, এমন একটা সেকশন আছে, সেই জিনিসটা। এই প্রশ্নের জবাবে আমার বক্তব্য হলো এই, আইন হইল এমন একটি জিনিস যা সৃষ্টির পরবর্তীতে প্রয়োজন অনুযায়ী আইনের সৃষ্টি হয়েছে, এবং সেটা একদিনই হয়নি, এবং আইনের প্রয়োজন অনুযায়ী আইন দিনে 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 পরিবর্তিত হয়েছে। প্রসিকিউশন পক্ষ থেকে দীর্ঘ দিন এবং দীর্ঘ সময় তারা আর্গুমেন্ট করেছে, এবং আমি তাদের সেই আর্গুমেন্টকে সম্মান জানিয়ে আমি আমার যুক্তিতর্ক খণ্ডন, ওনাদের যুক্তিতর্ক খণ্ডন করার চেষ্টা করছি। প্রথমেই আমার যে বক্তব্য সেটা হলো এই আইন সম্পর্কে সীমাবদ্ধতার প্রসঙ্গে। আমি 2-1 দিন আগেও একটি ভিডিও ক্লিপে জামায়াত নেতা জনাব মীর কাশেম আলীর সুযোগ্য পুত্র জনাব ব্যারিস্টার আরমান সাহেবের একটি সাক্ষাৎকারে দেখেছি, উনি তার পিতার বিচার চলাকালে তিনি বিভিন্ন ফোরামে বর্তমানে যে আইনটির কঠোর সমালোচনা করেন, এবং তিনি বলেন এই আইনের সাক্ষ্যয়নের সঠিক ব্যবহার করতে না পারা সহ ব্যাপক সীমাবদ্ধতার মধ্যে বিচার হচ্ছে, যা ন্যায় বিচারকে বিঘ্নিত করেছে। এটা হলো ব্যারিস্টার আরমান সাহেবের বক্তব্য। তার বক্তব্যের সঙ্গে আমিও একমত পোষণ করে বলছি। হ্যাঁ, এটা একটা ভিডিও ক্লিপে আমি শুনেছি, সেই বক্তব্যটা আমি দিয়েছি। সেজন্য প্রয়োজনে আমি চেষ্টা করবো দেয়ার আপনাকে, সর্বশেষে দেখেছি চেষ্টা করে দেওয়ার জন্য। এখন আমার বক্তব্যটা হলো এই, আমি বলি প্রেক্ষাপটটা বলি। ওনার পিতা মীর কাশেম আলী সাহেবের বিচারকালে আপনি শুনেন, আমরা বুঝবো যে কোন পয়েন্ট অফ ভিউতে কথাটা বলেছে বা আদৌ কথাটা কিনা, বা আমাদের এই আইনের সাথে কোনো সাংঘর্ষিক কিছু আছে কিনা। সঠিক মাই লর্ডশিপ, আমি বলেছি। আমি যদি হিসাবে দিবেন না, আমি পার্টিকুলারলি আপনি বলবেন কোন জায়গাতে এভিডেন্স ফ্যাক্টস বা ইয়েতে, সেটা আপনার সাবমিশনে। সেটাই বলছি, টোটাল এই আইনের মধ্যে মূল যে এভিডেন্স অ্যাক্ট সেটাকে অ্যাপ্লাই করার কোনো সুযোগ নাই। এছাড়াও এই আইনের মধ্যে আমার কাছে মনে হচ্ছে,
আমি আমার বক্তব্য বলতেছি, আমার 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 অপিনিয়নটা বলতেছি, অ্যাকসেপ্ট করা না করা মাননীয় আদালতের বিষয়। যে এই আইনটিতে বিচার এমন একটি বিচার যে বিচারে হাত পা বেঁধে নদীতে ফেলে দিয়ে বলা হবে আসামিকে এখন সাঁতার কাটো, এইরকমেরই একটা আইন, যে আইনটির মধ্যেই আমাকে যেমন অনেক সীমাবদ্ধতা, ওই যে প্রথমেই বললাম সাক্ষ্যয়নকে অ্যাকসেপ্ট করা যাবে না, সিআরপিসি অ্যাকসেপ্ট করা যাবে না। এই যে সাক্ষ্যয়নকে যদি এখানে অ্যাপ্লাই করা যেত, সিআরপিসি যদি অ্যাপ্লাই করা যেত, তারপরে যদি আরো এইসব যদি অ্যাপ্লাই করা যেত, তাহলে কি দাঁড়াইতো সাক্ষ্যয়নের যে ব্যাপক একটি প্রশ্ন। হ্যাঁ, এই আইনে কোন জায়গায় কন্ট্রাডিকশন আছে বা অমিল আছে? রোম স্ট্যাটিউটটা তো ইন্টারন্যাশনালি রিকগনাইজড ল। সেখানে রোম স্ট্যাটিউটের যে বিষয়গুলো আছে সেই বিষয়ের সাথে সাংঘর্ষিক এমন একটা ক্লজ বা এমন একটা রুল, এমন একটা সেকশন আছে, সেই জিনিসটা। এই প্রশ্নের জবাবে আমার বক্তব্য হলো এই, আইন হইল এমন একটি জিনিস যা সৃষ্টির পরবর্তীতে প্রয়োজন অনুযায়ী আইনের সৃষ্টি হয়েছে, এবং সেটা একদিনই হয়নি, এবং আইনের প্রয়োজন অনুযায়ী আইন দিনে 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 পরিবর্তিত হয়েছে। রোমান ইনস্টিটিউটে যে আইনটা লিখেছে সেটা স্বতঃসিদ্ধ না। এইটাকে যে মাননীয় আদালতরা এই আইনটা রোমান ইনস্টিটিউটে যেটা ছিল সেটার এগেইনস্টে যে কোনো মন্তব্য আপনারা করতে পারবেন না, এবং পরবর্তীতে রোমান ইনস্টিটিউট যে একমাত্র আইন হিসেবে থাকবে সেটা নাও হতে পারে। আজকে আমার বক্তব্যের প্রেক্ষাপটে মাননীয় আদালতের কাছে যদি মনে হয় যেটা যৌক্তিক, এবং সে রোমান ইনস্টিটিউটের সেই বিষয়টা যে 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 নীতিটা আছে সেখান থেকে যদি আপনারা মনে হয় আপনাদের কাছে যে আমার এই বক্তব্যটার সঙ্গে আপনারা একমত পোষণ করেন, সেক্ষেত্রে পরবর্তীতে রোমান ইনস্টিটিউটও বাতিল হইতে পারে, বর্ধিত হইতে পারে, পরিমার্জিত হইতে পারে, অনেক কিছু হতে পারে। তবে আমার বক্তব্যটা হলো এই, যে আইন এমন একটি জিনিস যেগুলি পরিবর্তিত সময়ের প্রেক্ষাপটে পরিবর্তিত। যখন তারা এই আইনটিকে স্ট্যাটিউটের কথা বলেছেন সেটা কোথাও সাংঘর্ষিক নাও হইতে পারে, কিন্তু যখন তারা এটা করেছেন সেই সময়টার কাল আর আজকের কাল এক নাও হইতে পারে। দিনে দিনে মানুষের যখন মামলা মোকদ্দমা বিভিন্ন রকমের প্রশ্ন উত্থাপিত হয়, সেই উত্থাপিত পরিপ্রেক্ষিতেই বিভিন্ন সময় বিভিন্ন পরিবর্তন পরিমার্জন এগুলো হয়। সেই ক্ষেত্রে আমার বক্তব্য হলো যে রোমান ইনস্টিটিউটের কথা যেহেতু বলেছেন, আমার বক্তব্য হলো এইটা, রোমান ইনস্টিটিউট কোনো এমন কোনো স্বতঃসিদ্ধ আইন না, এটা কোনো এটা কোনো কোরআন শরীফের কোনো নির্দেশ না যেটা থেকে কেউ সরতে পারবে না। এটাও হয়তো এক সময় দেখা যাবে এটার থেকে বিচ্যুত হইয়া হয়তো পরিমার্জিত পরিবর্তিত হইতে পারে, এবং সেক্ষেত্রে মাননীয় ট্রাইব্যুনালও কোনো ব্যবস্থা সেক্ষেত্রে ভূমিকা থাকতে পারে। এভিডেন্স অ্যাক্ট অ্যাপ্লিকেবল হওয়া উচিত ছিল, আমি মনে করি সিআরপিসি অ্যাপ্লিকেবল হওয়া উচিত ছিল, এই তো ঠিক সেকশন তো এনিওয়ে। Learned counsel, Roman statute, Rome statute. Rome statute, sorry. Next process. তো আইনের এত বাধ্যবাধকতা সেক্ষেত্রে আসামিদের পক্ষে অনেক ব্যারিকেড দেয়া অবস্থায় আমাদেরকে এই মামলা পরিচালনা করতে হয়, যেটা আমাদেরকে বিব্রতকর পরিস্থিতি ফেলে আসামি পক্ষে, এবং আমাদেরকে যেন বিষয়টা অনেক কষ্টদায়ক হয়। তারপরে যে প্রেক্ষাপটে আছে সেই প্রেক্ষাপটে যে কথাটা বলেছেন, হ্যাঁ কঠিন কথা বলেছেন যে একজন লোককে হাত ধরে বেঁধে নদীতে ফেলে দেয়া, জি, তারপর তাকে বলা হয় সাঁতার কাটো। আপনি সাক্ষী প্রমাণের মধ্যে এইরকম জায়গায় দেখান এইরকম কোনো ঘটনা ঘটেছে, যে সমস্ত এভিডেন্স গুলো আমাদের সামনে আসছে সেখানে আপনি দেখান যে এই এভিডেন্সটা রং, এই এভিডেন্সটা মিথ্যা, তখন আপনি বলতে পারবেন সেটা যে ওনারে হাত বাঁধা ধরে নদীতে ফেলে। আমি হাতে একটা পর্যায়ে এসেছে ওই সাক্ষীদেরও সমালোচনা করব। আমি আমার যেমন প্রসিকিউশন পক্ষ তার বক্তৃতায় প্রথমে যে কথাগুলো বলেছেন সেটাকে যদি আমি স্বতঃসিদ্ধ ধরে নেন তাহলে আমার কোনো বক্তব্য নাই। আর যদি স্বতঃসিদ্ধ করে দেন যে এই যে তাদের যে ফর্মাল চার্জে যেসব কথাগুলি বলেছেন সেটাকে স্বতঃসিদ্ধ নিশ্চয়ই মাননীয় আদালতরা ধরে নেন নাই, প্রশ্ন হচ্ছে না, ধরে নেন নাই। তা আমি যে বক্তব্যটা দেব সেটাও স্বতঃসিদ্ধ, সেটাও হয়তো আপনি ধরে নেবেন, নাও নিতে পারেন। তবে আমি স্যার ওই সাক্ষীর প্রশ্নটা পরে আসতেছি, সাক্ষী যখন আমার পর্যালোচনা আসবে
যদি এই কথা বলেন পার্টিকুলার হ্যাঁ, সেখানে আপনি যদি দেখাইয়া বলেন যে এই যে একটা এভিডেন্স টোটালি ফলস ফ্যাব্রিকেটেড এবং এটা কোনো বেসিস তখন সেটা তো ওইটার সঙ্গে তো আইনের কোনো বিষয় নাই। ফলস ফেব্রিকেটেড এবং বেসড যদি হয় সেটা তুমি প্রমাণ করতে পারি, সে মাননীয় আদালত ওই সাক্ষীকেই বাতিল করে দিবেন। পার্ডন মাই লর্ডশিপ, প্রসিড করুন। ফরমাল চার্জের এই যে আওয়ামী ফেসি দুঃশাসনের ইতিহাস ও 224 জুলাই বিপ্লবের পটভূমি, এই প্রসঙ্গে লার্নের প্রসিকিউশন পক্ষে অনেক বক্তব্য দিয়েছেন। আমার এখানে বক্তব্য হইল, এই যে একটা জায়গায় এসছে যে ছাত্র জনতার আন্দোলন দমনার্থে ফ্যাসিস্ট শেখ হাসিনা আওয়ামী লীগ সরকারের অনুগত তিন ফরমাল চার্জের আওয়ামী লীগ সরকার অনুগত রাজনৈতিক মদতপুষ্ট আইন শৃঙ্খলা বাহিনীর ঘাতক সদস্যবৃন্দ বাংলাদেশ আওয়ামী লীগ অঙ্গ সংগঠনের 14 জোটের সশস্ত্র সন্ত্রাসী বাহিনী কর্তৃক সংগঠিত ব্যাপক মাত্রায় এবং পদ্ধতিভাবে আক্রমণ ও লক্ষ্য ভিত্তিক নিপীড়ন, এই যে বক্তব্যটা ওনারা দিয়েছেন, এইটা আমার আসামিরা করেছেন। এটা ওনাদের ছাড়ের প্রথম দিকের একটা বক্তব্য। এইখানে আমার বক্তব্য হলো এই যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে কথিত মতে 1500 আন্দোলনকারী ছাত্র জনতা নিহত হয়েছে এবং আহত হয়েছেন 25,000। এর মধ্যে আবু সাইদ ছাড়া আর কোন আন্দোলনকারী মুখ্য ভূমিকা যারা পালন করেছে তারা কি মৃত্যুবরণ করেছে? করে নাই। এই যে 1500 আন্দোলনকারী মৃত্যুবরণ করলেন এবং 25,000 আন্দোলনকারী আহত হইলেন, তার মধ্যে একমাত্র সংগঠক এবং আন্দোলনকারীদের যে নেতাকর্মী যারা ছিলেন তাদের মধ্যে একমাত্র আবু সাইদ ছাড়া আর একজন নেতাকর্মী কি মৃত্যুবরণ করেছেন? এবং তাদেরকে অতএব এই যে বললেন লক্ষ্যভিত্তিক নিপীড়ন, টার্গেটেড, তাহলে তো তাই যদি হতো তাহলে আন্দোলনে শেখ হাসিনা তার কর্মী বাহিনী দিয়া, তার পুলিশ বাহিনী দিয়া ইয়েরে এই যে হাসনাত আব্দুল্লাহ রে, এই যে সাজ্জিদ আলম সাহেব রে, তারপরে এই যে বর্তমান যে মন্ত্রী আছেন এই যে নাহিদ ইসলাম সাহেব, তারপরে অন্যান্য যারা আছে যারা নেতৃস্থানে ছিল, তাদেরকে তো টার্গেট করে মেরে ফেলতে পারতেন, উনি তো মারেন নাই। অতএব টার্গেটেড লক্ষ্যভিত্তিক এই বক্তব্য সঠিক না। ওগুলো একটা স্ট্র্যাটেজি থাকে, টার্গেট মানে সবাইকে মেরে ফেলবে এটা মিন করে না। সবাইকে মারো না মারো। 71 আমাদের যে টপ লিডার ইনি তো তাদের পকেটে ছিল, তাকে মারছে। আসম আব্দুর রবকে মারা হয়েছে, আরো যারা নেতা ছিল সবাইকে মারছে, কোন নেতা মারা না। ঠিক আছে, টার্গেট মানে হচ্ছে যে সবাইকে মেরে ফেলবে, ডাজ নট ইমপ্লাই এনিথিং লাইক দিস। না, টার্গেটেড মানে হলো যে যারা টার্গেট করে স্ট্র্যাটেজি থাকে, কাকে মারবে, কতটুকু মারবে, কোথায় মারবে, কখন মারবে। আমার বক্তব্য সেইখানে, যেহেতু তাদের এই যে স্বাধীনতা যুদ্ধে কোন নেতা মারা যায়? কোন যুদ্ধে? স্বাধীনতা এই যে 71 কে মারা গেছে? 71 মারা যাবে কোথায়? তারা তো সব ভারতে ছিল। তাদের কথা যদি বলেন, তারা তো তাদের নেতাদের কথা বলেন, তারা তো ভারতে ছিল, তারা মারা যাবে কোথায়? নাম্বার নেতা তো পাকিস্তান ছিল, সংগঠন মারা গেছে, উনি মারা গেছে। সংগঠক বলতে তো আপনার শুধু 5-6 জন না, আমি বলছি 5-6 জনের কথা আমি বলিও নাই, আমি 5-6 জনের কথা আমি বলিও নাই। আমি বলেছি যে এই যে জুলাই আন্দোলনে যে যোদ্ধা তারা তো 5-6 জন ছিলেন না, সংগঠক ছিলেন কতজন যারা মূল ভূমিকা পালন করেছে। আমরা পয়েন্ট অফ আর্গুমেন্ট আমরা নোট ডাউন করলাম। আপনি বলছেন যে টার্গেটেড যদি হতো তাহলে এই নেতারাও মারা যেত। হ্যাঁ, তারা কেউ মারা গেলেন না। এত হাজার হাজার জনগণ আন্দোলন করলেন, আন্দোলনের সামনে রইলেন, পুলিশ তাদেরকে প্রতিহত করার চেষ্টা করলেন। একটি আমি তর্কের খাতিরে ধরেই নিলাম এটা বৈধ আন্দোলন,
তর্কের খাতিরে ধরে নিলাম এটা বৈধ আন্দোলন। বৈধ আন্দোলনকেও নিয়ন্ত্রণ করার দায়িত্ব রাষ্ট্রের আছে। সে রাষ্ট্র যখন সেই আন্দোলনকে নিয়ন্ত্রণ করবে, তখন যদি সেটা টার্গেটেড হয়, যদি মনে করে যে টার্গেটেড, তাহলে তো বেশ কয়েকজনকে টার্গেট করে হত্যা করলেই তো আন্দোলন দুর্বল হয়ে যেত। তা তো করেন নাই। এটা একটি আন্দোলন ঢালাও ভাবে তারা করেছে এবং সরকার কোনো টার্গেট এবং লক্ষ্য ভিত্তিক, এই যে আরেকটা কথা বলেছে, ব্যাপক মাত্রায় যে ওয়াইড স্প্রেড বলতে সারা বাংলাদেশের 64 জেলা। লার্নেড প্রসিকিউশন পক্ষ থেকে বলেছে 52টি জেলায় এই আন্দোলনের ব্যাপকতা ছিল এবং সেখানে এই শেখ হাসিনা, তারপরে আসাদুজ্জামান কামালরা সেসব জায়গায় তাদের ব্যাড অ্যাক্টিভিটিস পরিচালনা করেছেন। এখন আমার বক্তব্য হলো এই যে 52টি জেলার যাদের কথা বলেছেন, সেই 52টি জেলা থেকে কয়জন সে সাক্ষী দিয়েছেন? মাত্র 15টা, সম্ভবত 15 বা 20টি, একটু একেবারে একুরেট কথা বলতে আমি পরে জানাবো। 15 থেকে 20টি জেলা সাক্ষী দিয়েছেন। তাইলে 52টি জেলা থেকে যদি 20টি হয়, 3 ভাগের 1 ভাগ হইল না, প্রায় 20টি হবে না, কম হবে, তাই 3 ভাগের 1 ভাগও কম। তাইলে এই যে ব্যাপক মাত্রায়, তাইলে সারা বাংলাদেশ থেকে 52টি জেলা থেকে যদি এসে বলতেন, এবং একজন না, সঙ্গে সঙ্গে প্রত্যেক জেলা থেকে 2 জন আসতে হবে, 2 জন এসে বলবে, একজনের সঙ্গে একজন করবেট থাকতে হবে যে এই ঘটনা ঘটেছে, তা কিন্তু হয়নি। অতএব যে ব্যাপক মাত্রায় যে কথাটা বলেছে, যে ব্যাপক মাত্রায় শেখ হাসিনা, আসাদুজ্জামান কামাল সারা বাংলাদেশে এই যে টার্গেট করে করে এরকম আন্দোলনকারীদেরকে মেরেছে এবং মানবতা বিরোধী অপরাধ করেছে, এই কথাটা সঠিক না। এই কথাটার সঙ্গে আমি সম্পূর্ণভাবে দ্বিমত পোষণ করছি। ওয়াইড স্প্রেড শুধু ঢাকা শহরে হলেও হবে, ওয়াইড স্প্রেড শুধু যাত্রাবাড়িতে হলেও হবে, ওয়াইডলি amongst the members of the people। কিন্তু তারা যেখানে ওয়াইড স্প্রেড যাত্রাবাড়িতে হইলে হবে, ঢাকার একটা জায়গায় হইলে হবে, কোন একটা জায়গায় কোন একটা পার্টিকুলার পার্সন বা গ্রুপ অফ পার্সন কে টার্গেট করা। ধরেন আপনার হিন্দুস্তানে কত লোক আছে, হাজার হাজার লোক আছে, সেখানে যদি মারা শুরু করেন, দ্যাট ইজ ওয়াইড স্প্রেড। আপনি যে ট্রেন্ড মারা শুরু করেন, বোম্বে করেন, তারপর যাত্রাবাড়ি, মানছি যাত্রাবাড়ি, তারপরে যে চাংখারপোল বা আশুলিয়ায়, এই জায়গায় তো, এইসব জায়গায় তো বেশি মানে দুর্ঘটনাগুলি ঘটেছে। এই যাত্রাবাড়িতে কমপক্ষে 10,000 20,000 লোক ছিল, ছাত্র জনতা। মারা গেছে কয়জন? 20 জন। পুলিশের কাছে রাইফেল ছিল, পুলিশের কাছে অস্ত্র ছিল, নানা রকমের, মানে তাদেরকে নিয়ন্ত্রণ করার জন্য যথেষ্ট পরিমাণ অস্ত্রশস্ত্র গোলাবারুদ ছিল। তাই কি পুলিশ ব্যবহার করেছে? একটি আন্দোলন ছিল বৈধ। এই আন্দোলনটার প্রেক্ষাপটে বলি, মাই লর্ডশিপ একটু বলি। সবাই মারা উচিত ছিল, ভিডিও তো দেখা গেল। হ্যাঁ, এই যে আমরা ভিডিও দেখলাম, হ্যাঁ, মারা গেছি তো, আমি তো অস্বীকার করি না। সেটা কেন মারা গেছে এটা বলতেছি আমি, সে কেন ব্যাখ্যা দেয় সেটি প্রেক্ষাপট আমি বলতেছি। এইখানে বলতে নিছি যে এই যে আন্দোলনটি ছিল, প্রথম যে আন্দোলন ছিল, এই আন্দোলনটা ছিল এক ধরনের ভুল প্রক্রিয়ায় করা ছাত্রদের। কারণ কোটা পদ্ধতি, আন্দোলন তো সিস্টেমেটিক হবে, আমি একটু বলি, হ্যাঁ, সিস্টেমেটিক হবে না। কোটা পদ্ধতিটাকে বিলোপ করতে চেয়েছে মাননীয় প্রধানমন্ত্রী, সে কোটা পদ্ধতি বিলোপ করেছেন। তৎপরবর্তীতে অন্য একজন, সে রাষ্ট্রের নাগরিক যেই হোক না কেন, সে এসে এটার উপরে একটি অ্যাপিলেট ডিভিশনে বা ইয়েতে একটা রিট করলেন, হাইকোর্ট ডিভিশনে। সেই রিটটা তাদের, সেটা আবার পুনর্বহাল হইল। এই যে পুনর্বহাল হলো,
একটি স্বাধীন রাষ্ট্রে 3টি বিভাগ, বিচার বিভাগের উপর কি যদি বিচার বিভাগের উপর এক্সিকিউটিভ বিভাগ কোন রকম প্রভাব ফেলতে পারে আইনগতভাবে? সম্পূর্ণ স্বাধীন একটি দেশে যদি আমরা বিভাগকে স্বাধীন মনে করি তাহলে কোনোভাবেই সেটা পারে না। অতএব বিচার বিভাগে একটি রায় দিয়েছে, তার উপরে সেটা পারে না। রাষ্ট্র প্রভাব ফেলতে পারে না, কিন্তু ডিসপোজাল করার ব্যবস্থা আছে। আমি সে আসতেছি এক পর্যায়ে একদিনের মধ্যে শুনানির ব্যবস্থা করলেন কিভাবে? আমি সেখানে আসতেছি প্রেক্ষাপটটা যেহেতু পটভূমিটা তো এখানে, মূল জায়গাটাই তো কোটা আন্দোলন। যদি না থাকে, হ্যাঁ, উনি যদি 2 মাস ছুটি নিয়ে টাইম নিয়ে বসে থাকেন, এটা প্রভাব না? আপনি যদি অ্যাক্টিভলি পার্টিসিপেট না করেন, ডিসপোজালের কোনো ব্যবস্থা না করেন, কোর্টকে যদি কোঅপারেট না করেন, তো সেটা একটা ইনফ্লুয়েন্স, সেটা ইন্টারফিয়ারেন্স। এই যে ইনফ্লুয়েন্সে, এই যে কোর্টকে যদি পার্টিসিপেট করতে না দেয় বা ইনফ্লুয়েন্স করেছে, এবং এক পর্যায়ে দেখা গেলো একদিনের মধ্যে 2 দিনের মধ্যে আপনি ফিক্স করলেন ফর হিয়ারিং, ইট ইমপ্লাইজ that you had a meticulous plan and everything was within your grip, under your control. রাইট মাই লর্ডশিপ। এই যে দুটো দিক, আপনি কোন দিকে আপনার মনটাকে ডাইভার্ট করবেন, আপনি সিদ্ধান্ত কোন দিকে নেবেন, ইট ইজ আপ টু ইউ। আপনি মাইন্ড ট্রাইব্যুনাল হিসাবে যে কথা বলেছেন, আমি সেটাকে আমি ডিসএগ্রি করছি না বা আমি অসম্মানও জানাচ্ছি না। আপনার কথার উপরে সম্মান জানিয়ে আমি বলতে চাই যে যদি ইন্টারফেয়ার করে, এখন প্রাইম মিনিস্টার যে ইন্টারফেয়ার করেছে এরকম কোনো ডকুমেন্টস আছে আসছে? আপনি যেটা বলেছেন সেটা অনুমান ভিত্তিক, মাননীয় আদালত যেটা বলেছেন অনুমান ভিত্তিক। সেটা বলেন, পার্ডন মাই লর্ডশিপ, প্রাইম মিনিস্টার ইন্টারফেয়ার করে নাই, আপনি সেটা বলেন। সেটাই তো বলতেছি, প্রাইম মিনিস্টার ইন্টারফেয়ার করে নাই, মাননীয় ট্রাইব্যুনাল যে কথা বলেছেন, ইনফ্লুয়েন্স করা যায় না, কারণ সব মেটেরিয়ালস গভর্নমেন্টের হাতে। এই যে আমরা এখন মামলা করছি, প্রসিকিউশন সাইড যদি অফ থাকে, উই ক্যান নট প্রসিড এট অল। সুতরাং মেটেরিয়ালস সব গভর্নমেন্টের হাতে। অল দি সুইচ আর আন্ডার দি ফিঙ্গার্স অফ দি গভর্নমেন্ট। তাহলে কি ধরে নেব মাই লর্ডশিপের সঙ্গে এই কথার সঙ্গে একমত পোষণ করে আমি ধরে নেব যে এই বিচার, এই যে মানে রাষ্ট্র যা চাবে তাই হবে? তাহলে মাননীয় আদালত ট্রাইব্যুনাল এই কথা হবে না, মাই ট্রাইব্যুনালের কথা প্রেক্ষাপটে লিসেন টু মি। রাষ্ট্রের হাতে সুইচ গুলি আছে, হ্যাঁ আছে, অনেকগুলো সুইচ আছে যেগুলো টিপ দিয়ে বন্ধ করে ফেলা যায়। জি, দুই এগ্রি? তাহলে আমরাও ধরে নিতে পারি এই কথার প্রেক্ষাপটে যে বর্তমান সরকার বা রাষ্ট্র সেই সুইচগুলির কোনটা ব্যবহার করতেও পারে না ট্রাইব্যুনাল বিচারের ক্ষেত্রে। এখানে আমি বলছি পড়লে করতেও পারে। আমার গাড়ি বন্ধ করে দেয়, আমার সিকিউরিটি বন্ধ করে দেয়, আমি পড়ে আসতে পারবো না, তাহলে কোন প্রসিড? রাষ্ট্র যদি ইলেকট্রিসিটি বন্ধ করে দেয়, হাউ ক্যান ইউ প্রসিড? ইন্টারনেট বন্ধ। রাষ্ট্র যদি আপনাকে আটকিয়ে রাখে পারে, রাষ্ট্রের হাতে ব্যবস্থা আছে। আমি অস্বীকার করছি। জাজমেন্টের প্রশ্ন যখন আসবে, দেন উই উইল নট কেয়ার গভর্নমেন্ট। কিন্তু আঞ্জাম আয়োজন গভর্নমেন্টকে করে দিতে হবে। আয়োজন করে দিতে হবে, মাল মশলা সব গভর্নমেন্টের। কিন্তু যখন গভর্নমেন্টের আপনার কাছে যখন বিচারের জন্য চলে আসে, তখন আর গভর্নমেন্টের সেখান থেকে আপনি সব মেটেরিয়ালস দেওয়ার পরে আমার কাছে যখন চলে আসবে, then we will not care government. রাইট। তো এখানেও তো তাই হয়েছে, এখানে তো সমস্ত কিছু বিচার বিভাগের উপরে, সেখানে তো গভর্নমেন্টের কিছু করার ছিল না। তারপরেও যাই হোক, তারপরেও মাননীয় প্রধানমন্ত্রী সে চেয়েছিলেন ছাত্রদের সঙ্গে বসতে, তাদের আন্দোলনটা এটা আমি আদালতের রায়ের প্রেক্ষিতে, আদালতের রায়ের পরে যখন ছাত্ররা আন্দোলন থাকে, আদালতের রায় কথা বাতিল করবে, ছাত্ররা নেমে গেল। 14 তারিখ কি করলো? প্রাইম মিনিস্টার সংবাদ সম্মেলন করে রাজাকার নাতিপতি। হ্যাঁ,
এই প্রসঙ্গটা আসতেছি। ওখানে ছাত্রদের যৌক্তিক দাবি ছিল যে এটা একটা অযৌক্তিক 56% কোটা একটা দেশের সভ্য সমাজে হইতে পারে না। অর্থাৎ এই কোটা মুক্তিযোদ্ধাদের জন্য যদি 30% হয়, সেখানে আবার দেখা যাচ্ছে ভুয়া দল সার্টিফিকেট দিয়ে সমস্ত অযোগ্য এবং দলবল ঢুকে যাচ্ছে, মেধাবীরা জায়গা পাচ্ছে। তখন সঙ্গত কারণেই তাদের তো আর কোনো কিছু চাওয়া নাই, তাদের চাকরি বাকরি ভালো জায়গায় যাবে সেই প্রত্যাশা থেকে। কিন্তু যখন দেখা যাচ্ছে যে তারা বঞ্চিত হচ্ছে, তখন তারা এটার বিরুদ্ধে আন্দোলন করলো। আন্দোলনের প্রেক্ষিতে উনি কি করলেন, এই বাতিল করে দিলেন একবার 18 সালে বাতিল করে দিয়ে। এখন যখন আবার হাইকোর্ট রায় দিল, ওই যেটা করলো, করার পরে ছাত্ররা আবার আন্দোলন নামলো, তখন উনি এই কথাটা বলবেন। তাই তো আদালতের যে বিষয়টা, সেই বিষয়টা আদালতের বিষয়ে থাকে, এই কথা তো বলার দরকার। আমি এই কথাটারও একটা জবাব দেব যে রাজাকারের নাতিপতি, আমি ধারাবাহিকতা আমার নষ্ট হয়ে যাচ্ছে। না না, রাজাকারের নাতিপতির প্রসঙ্গে মাই লর্ডশিপ যখন প্রশ্ন উঠছে, আমার বক্তব্য হলো এই, আমি সাক্ষীদেরকে যারা আন্দোলনকারী হিসেবে মাননীয় ট্রাইব্যুনালে সব সাক্ষী এসছে, প্রায় সব সাক্ষীকে আমি জিজ্ঞাসা করেছি যে তারা কি রাজাকারের নাতিপতি কিনা, সন্তান কিনা। তারা প্রত্যেকেই অস্বীকার করেছে। এই যে এইখানে এই জায়গাটা আমি এই সাজেশনও দিয়েছি যে ছাত্র জনতারা তারা এই জিনিসটা প্রাইম মিনিস্টারের বক্তব্যটা বুঝতে ভুল করেছে। রাজাকারের প্রতি যে ঘৃণা মাননীয় প্রাইম মিনিস্টার, সেখানেও আসতেছি আমি। ওরা বিষয়টা দাঁড়ালো এইখানে যে রাজাকারের নাতিপুতিরা পাবে, মুক্তিযোদ্ধার সন্তানরা পাবে না। উনি কিন্তু একথা কখনো বলেন নাই। উনিও চেয়েছিলেন যে আন্দোলনটাকে রাজাকারের এই মুক্তিযোদ্ধার কোটাটা একটি সংযত পর্যায়ে, একটা স্বাভাবিক পর্যায়ে এনে এই জিনিসটাকে ছাত্রদের সঙ্গে বসার জন্য উনি চেষ্টা করেছেন। রাজাকার শব্দটা আসলো কেন? রাজাকার শব্দটা আসছে এই জন্য, যেহেতু মুক্তিযোদ্ধার প্রশ্ন আসছে, সেই জন্য বিপরীত রাজাকার আসছে। রাজাকার একটি মুক্তিযোদ্ধা একটি বিপরীত একটি বিষয় হয়ে দাঁড়িয়েছে 1971 সালে। এখানে পক্ষ কয়টা? সরকার এবং আন্দোলনকারী। হ্যাঁ, এক পক্ষ মুক্তিযোদ্ধা আর পক্ষ রাজাকার। তাহলে কারা রাজাকার? না না, সব রাজাকার বলে নেই। এটা মাননীয় আদালতের আমি মনে করি মাই লর্ডশিপের এটা একটা ভুল কনসেপশন। তা আমি মনে করি মাননীয় লর্ডশিপ কি ধারণা করবেন বা কি সিদ্ধান্ত নেবেন, ইটস আপ টু ইউ, আমার না। আমি আমার বক্তব্যটা বলে যাচ্ছি যে নোট ওয়াইজ বলে, আপনি তো নোট করে শুনছেন তো না, সে যখন প্রসঙ্গক্রমে আসে তখন তোমাকে বলতে হয়। ঠিক আছে, উনি ছাত্রদেরকে রাজাকার বলেন, যারাই শুধু রাজাকার তাদের প্রসঙ্গেই বলেছে। ছাত্ররা তো রাজাকার ছিল না। এই যুগে এসে কয়জন রাজাকার আছে? এই যুগে এসে রাজাকার আছে কয়জন? রাজাকার তো বেশিরভাগই মরে গেছে। জাকলে দুই সাইডেও থাকতে পারে, তার সন্তানদের পর্যন্ত চাকরি দিয়েছিল। রাজাকার এটা গালি হয়ে গিয়েছে। তো রাজাকার তো একটা গালি হয়ে গিয়েছে। প্রেক্ষাপটটা কোন জায়গায় আসছে গালিটা? রাজাকার ৭৫ রাজাকার না। এই ডিউরিং দি লাস্ট 54 years রাজাকার হ্যাজ বিন এ গালি। সুতরাং আপনি গালি দিচ্ছেন। আমি তো রাজাকার তো সবাইকে বলেন নাই। কাকে আমার বক্তব্য মাই লর্ডশিপ কিভাবে নেবে সেটা আমি জানছি না, কিন্তু এই দিস টার্ম ইজ এ গালি, দিস ইজ অ্যান অ্যাবিউজিভ ওয়ার্ড। এই যে রাজাকার শব্দটার যে প্রতি ঘৃণা, এটার প্রেক্ষাপটটা একটু বলি। সেখানে রাজাকার শব্দটা 1971 সালে একটি দেশ পাকিস্তানের সঙ্গে যুদ্ধ আমার শুরু হইল। পাকিস্তানের সঙ্গে যুদ্ধে আমরা যখন পাকিস্তানের যুদ্ধ করি, তখন এই দেশেরই কিছু লোক যারা পাকিস্তানের এই দেশে রাস্তাঘাট কাদা মাটি জল পালানোর মতো কোনো পরিস্থিতি তাদের ছিল না। তারা এই দেশের আবহাওয়া, এই দেশের জলবায়ুর সঙ্গে কোনোভাবেই অ্যাডজাস্টেবল ছিল না। ওইখানকার সৈন্যরা এই দেশে এসে যুদ্ধ করা তাদের জন্য খুব কঠিন ছিল। কিন্তু এই দেশেরই লোক, এই দেশের রাজাকার আল বদর আল শামস, তারা আজকে পাকিস্তানিদের হাত ধরে ধরে তাদের কোন বাড়িতে মেয়ে আছে, যুবতী মেয়ে আছে, কোন বাড়িতে মুক্তিযোদ্ধা আছে, কোন বাড়িতে
মানে মুক্তিযোদ্ধা কারা সহায়তা করে প্রত্যেকের বাড়িতে বাড়িতে নিয়ে তাদেরকে হত্যা করিয়েছে, তাদের সেই বাড়ির মেয়েদেরকে ইজ্জত লুণ্ঠন করেছে। এই তৎকালীন সময় যদি রাজাকার আলবদর আল শামস এইগুলি এই বাংলাদেশের স্বাধীনতার বিরুদ্ধাচরণ না করত, তাহলে রাজাকার শব্দটা উচ্চারণই হইতো না। এবং এইটা করার কারণে ধরেন আমার এই কারণেই তো ছাত্রদের রাগ, যে খারাপ লোকের সাথে আমাদের বাবা আমার দাদা রাজাকার, ছাত্রদের রাগটাই তো তাই, শুডাই বি রেসপন্সিবল খারাপ লোকের সাথে আমাদের তুলনা করা, তাদের ইয়ের জন্য কি আমি ইয়ে হব না। উনি তো ওনাদেরকে বলেন না রাজাকার, যেহেতু মুক্তিযোদ্ধা কোটা আর ছাত্র কোটা আসছে, সেই প্রসঙ্গক্রমে এই বিষয়টা আসছে। মাননীয় লর্ডশিপ, আমি একটা কথা কিন্তু আগেই বলেছি যে বক্তব্যটা আমার, এটা অ্যাকসেপ্ট করা না করা মাননীয় আদালতের ইচ্ছা। অতএব মাননীয় আদালত যদি মনে করেন যে আমার বক্তব্যটা আপনাদের কাছে যৌক্তিক মনে না হয়, সেটা আপনারা বাদ দিয়ে দিবেন, কিন্তু আমার বক্তব্যটা আমি বলে যাচ্ছি। না, একটা ক্লারিফিকেশন তো প্রয়োজন আছে। হ্যাঁ, ক্লারিফিকেশন তো দিলাম। হ্যাঁ, ক্লারিফিকেশন। যারা রাজাকার ছিল, যুদ্ধাপরাধী ছিল, এটা আমাদের কোনো আলোচ্য বিষয় না, ছিল। এটা আমাদের আজকের মামলার বিষয়বস্তু। বিষয়বস্তু হচ্ছে আপনি যখন বললেন যে রাজাকে তাদের বলা হয়নি, রাজাকার শব্দটা আপনি আঠার করলেন কেন? গালি, and to whom you have pointed? না, যে এটা তো শব্দটা বিপরীত শব্দের মতো হয়ে গেছে। দুইটা পক্ষ, আপনি এবং আমি। তা আমি যদি আপনাকে রাজাকার বললে, to whom it does mean? It denotes to only you, not the other remaining people here. Anyway, আপনার সেটা that episode is over. আপনি রাজাকার বলেছেন, আপনি বলছেন প্রাইম মিনিস্টার আন্দোলনকারীদেরকে রাজাকার বলেন না, শুধুমাত্র যারাই রাজাকার ওর মধ্যে তাদের কি বলেছেন, সকল আন্দোলনকারীকে বলেন, আন্দোলনকারীদেরকে মেন করেন নাই, মেন করেন। ঠিক আছে, থ্যাংক ইউ। পরে যে আপনি যেহেতু ডিফেন্সে আছেন, আপনাকে তো এগুলো আসতেছে। এই যে 4 পাতায় স্বাধীনতার এখানে একটা প্রশ্ন আসছে যে একটি সুখী সমৃদ্ধশালী গণতান্ত্রিক সমাজ গঠনের আকাঙ্ক্ষায় বাংলাদেশ স্বাধীন হবার পর আওয়ামী লীগ নেতা শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে যে বাংলাদেশের যাত্রা শুরু হয়, প্রাথমিকভাবে সদ্য স্বাধীন দেশ হিসেবে বিপুল সম্মাননের যাত্রা শুরু করলেও ক্রমশই শাসক দল হিসেবে আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীদের দুর্নীতি, লুটপাট, চোরাকালন, সন্ত্রাস ইত্যাদি কার্যক্রম জনজীবনকে দুর্বিষহ করে তোলে। রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতা, দেশীয় সম্পদ পাচার হতে থাকে। এরই অংশে স্বাধীনতা অব্যাহত পরে ভারতীয় মিত্ররা বানানের লুটপাট এবং লুটতরাজে অস্ত্রশস্ত্র ভারতে নিয়ে যাওয়ার প্রতিবাদ করায় তৎকালীন সরকার পাচার বন্ধ না করে বন্ধের ব্যবস্থা নিয়ে প্রতিরোধের যুক্তিযুদ্ধে সেক্টর কমান্ডার জলিলকে আটক করে। এই প্রসঙ্গে আমাকে একটু বলতে হয়, স্বাধীনতা যুদ্ধের পরে পাকিস্তান থেকে যখন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মুক্তি পেয়ে আসলেন, প্রথম যখন হিথ্রো বিমানবন্দরে নামলেন, তখন তাকে সাংবাদিকরা প্রশ্ন করেছিল আপনার প্রথম চাওয়া কি? উনি সেই সাংবাদিকদের প্রশ্নের জবাবে বলেছিলেন, আমার প্রথম চাওয়া মিত্রবাহিনী, ভারতীয় সৈন্য তারা যেন আমাদের দেশ থেকে তাদেরকে অপসারণ করেন, এটা প্রথম চাওয়া। এই ভারতের মতো একটি শক্তিশালী দেশের বিপক্ষে এরকম একটি বক্তব্য প্রদান করে উনি এটাই প্রমাণ করেছেন যে ভারত এই যে কথা বলেছে যে ভারত তৎকালীন সময়ে অস্ত্রশস্ত্র লুটপাট করেছে, হ্যাঁ করেছে, কিন্তু উনি তো চান নাই যে লুটপাট করবেন না দেখেই, উনি করতে দিবেন না দেখেই উনি চেয়েছিলেন যে ভারতীয় সেনাবাহিনী যেন বাংলাদেশ থেকে অতি দ্রুত এখান থেকে সরে যান। এবং তারই পরিপ্রেক্ষিতে এই বক্তব্যে তৎকালীন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী খুবই অসন্তুষ্ট হন, কিন্তু সে অসন্তুষ্ট হওয়ার পরেও তারা কিন্তু এই দেশ থেকে ভারতীয় সেনাবাহিনী নিতে বাধ্য হন। তার মতো এইরকম একটি পদক্ষেপের পরেও তাকে যদি বলা হয় যে এই যে তৎকালীন সরকার আওয়ামী লীগ সরকার পাচার বন্ধ না করে ব্যবস্থা নিয়ে যারা এই মুক্তিযুদ্ধে যারা প্রতিবাদ করেছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছেন, এই বক্তব্য এই যে চার্জে এসছে, এই বক্তব্যকে আমি তীব্রতর ভাবে বিরোধিত করছি। এই চার্জের আপনার পটভূমিতে আসছে, পটভূমির কথাই বলছি আমি, চার্জের পটভূমি থেকেই তো আস্তে আস্তে আসছে বিষয়টা।
হ্যাঁ, আমরা ওটা ঠিক, আপনি যেটা বলেছেন বঙ্গবন্ধু বলেছিলেন to withdraw the troops, Indian troops, and all their material is here. জি 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 জি। এই যে প্রশ্ন আসছে মেজরজলকে জাসদ, এই স্বাধীনোত্তর বাংলাদেশে রক্ষী বাহিনী গঠন, একটি যুদ্ধ বিধ্বস্ত দেশ, ছিল না রাস্তা, ছিল না খাদ্য, ছিল না মানে বস্ত্র, যে পরিস্থিতিতে একটি দেশ পড়েছে একটি যুদ্ধের পরে, ফিলিস্তিনের আজকে অবস্থা কি? ফিলিস্তিনের এরকম এত বিপর্যয়ের পরেও এখন টনকে টন খাবার ওখানে যাচ্ছে, সেই টনকে টন খাবার তারা এখন মোটামুটি বিধ্বস্ত হওয়ার পরেও সেই টনকে টন খাবার খেয়ে তারা নিজেকে আস্তে 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 নিজেকে একটি ভালো ভালো জায়গায় নেওয়ার চেষ্টা করতেছে। বাংলাদেশের বেলায় কি হয়েছে? বাংলাদেশের যুদ্ধ পরবর্তী পরিস্থিতিতে যে পরিস্থিতি দাঁড়িয়েছে, সেক্ষেত্রে তখন একটা শ্রেণী বেরোইলো, তারা মানে ইয়ের বিরুদ্ধে আন্দোলন শুরু করলো, নানান রকমের চুরি ডাকাতি, এই যে জাসদ বা একটা যে কোনো শ্রেণী, তারা বাংলাদেশের মধ্যে চুরি ডাকাতি শুরু করলেন। যেভাবে ডাকাতি শুরু হইলো, আমি নিজেই সাক্ষী, আমি নিজেই তো দেখেছি আমার বাড়িতে ডাকাতি হয়েছে। কারা ডাকাতি করেছে? আশেপাশের বাড়িতে ডাকাতি করেছে। কারা ডাকাতি করেছে? তৎকালীন সেই ডাকাত কারা ছিল? সেই ডাকাতকে নিয়ন্ত্রণ করার জন্য যদি বঙ্গবন্ধু রক্ষী বাহিনী গঠন করে থাকেন, সেটা কি ভুল ছিল? হয়তো পরবর্তীতে রক্ষী বাহিনীর কিছু কার্যক্রমে হয়তো সমস্যা ছিল, কিছু কার্যক্রমে সমালোচনা হয়েছে। একটি কাজ যখন কোনো রাষ্ট্র যখন করে, কোনো পরিবার যখন সিদ্ধান্ত নেয়, সব সিদ্ধান্ত কি সঠিক হয়? রাষ্ট্রের বেলায় তো এইসব রক্ষী বাহিনী গঠন করেছিল, হয়তো সেই সিদ্ধান্তটা সঠিক হয় নাই, কিন্তু রাষ্ট্রের উদ্দেশ্য তো ছিল যে একটি সুখী সমৃদ্ধ রাষ্ট্র করার জন্য এই সমস্ত দুষ্কৃতিকারী ডাকাত শ্রেণীদেরকে দমন করা। সে দমনটা করতে হয়তো সক্ষম হন নাই, বা রক্ষী বাহিনী তাদের নিজস্ব কিছু ভুল ত্রুটি বা তারা হয়তো কিছু অপরাধ করেছেন, এবং সেই কারণেই তো একসময় রক্ষী বাহিনী বিলুপ্ত হয়েছে। এবং পরবর্তীতে বলা হয়েছে, এখানটা প্রথম বলেছে যে এই যে দায় মুক্তি, পরবর্তী শেখ মুজিবুর রহমানের, বঙ্গবন্ধু শেখ মুজিবের শাসনকালের পরে পরবর্তী যারা এসেছে, তারা কি এই যে বঙ্গবন্ধু যে ইন্ডেমনিটি দিয়েছিল দায় মুক্তির জন্য রক্ষী বাহিনী আইন সংযোজন করা হয়, এইটা কি বাতিল করে রক্ষী বাহিনীকে তারা বিচার করেছিলেন? করেন নাই। যেহেতু দায় মুক্তি দিয়েছেন বঙ্গবন্ধু, বুঝলাম, ধরে নিলাম অপরাধ করেছেন, কিন্তু সেই অপরাধের পরবর্তীতে গভর্নমেন্ট যারা এসেছে, তারা সেই ইন্ডেমনিটি সংসদে বাতিল করে সেই রক্ষী বাহিনী যারা গঠন করেছে এবং যারা এই অপরাধটা করেছে তাদের বিরুদ্ধে কি কোনো বিচার করেছিলেন? করেন নাই। যেহেতু বিচারও হয় নাই, অতএব এই প্রেক্ষাপট নিয়ে এই বিষয় নিয়ে কোনো বক্তব্য প্রদান করার কোনো সুযোগ নাই। এখন নাই, ওই সময় ছিল, করেছে, কিন্তু সেইটা তো বাতিলও করে নাই। বাতিল করে যেমন স্বাধীনতার ঘোষক শেখ মুজিবুর রহমান, সরি এই যে জিয়াউর রহমান সাহেব যে একটা ইন্ডেমনিটি দিয়েছিলেন এই যে ইয়েদের বিরুদ্ধে, যখন বঙ্গবন্ধু হত্যাকারীদের পক্ষে ইন্ডেমনিটি, সেই ইন্ডেমনিটি বঙ্গবন্ধু শেখ মুজিব কন্যা কি বলে শেখ হাসিনা এসে সেই ইন্ডেমনিটি বাতিল করে তাদের বিচার ব্যবস্থা করেছেন। কিন্তু রক্ষী বাহিনীর যে ইন্ডেমনিটি দিয়েছিল সেটা তো বাতিল করে তাদের বিচার করা হয় নাই। অতএব এই যে প্রেক্ষাপটটা এনেছেন, যে এই যে কি বলে রক্ষী বাহিনীর এই প্রেক্ষাপটটা, আইনগতভাবে এই বক্তব্যটাকে কোনোভাবে অ্যাকসেপ্ট করার কোনো সুযোগ নাই। প্রথম সংসদীয় নির্বাচন, সেখানে বলেছে যে তারা 300টি আসন পেয়েছে, মুক্তিযুদ্ধের সেক্টর কমান্ডার আসন এখানে বা নানান রকমের 1973 সালের নির্বাচনে নানা রকমের কারচুপি করেছেন বঙ্গবন্ধু, ওই সময়কার শাসন। এই প্রেক্ষাপটে আমাকে বলতে হয় কথা, যুদ্ধ বিধ্বস্ত এই দেশের স্বাধীনতার জন্য যে ব্যক্তি তার জীবনের বেশিরভাগ অংশ এই দেশের মানুষের কল্যাণে বিসর্জন দিয়েছে, জেল জুলুম নানা রকমের অত্যাচার তিনি সহ্য করেছেন, সে অত্যাচার সহ্য করার পরবর্তীতে একটি দেশ স্বাধীন হয়েছে, এবং স্বাধীন হওয়ার পূর্বে 70 সালে যে নির্বাচন হয়েছে সেই নির্বাচনে সে নিরঙ্কুশ বিজয় লাভ করেছেন। এই নিরঙ্কুশ বিজয় লাভ করার পরেও যখন সে বাংলাদেশের এই শাসন ব্যবস্থায় উনি যখন প্রধানমন্ত্রী হতে পারলেন না, এবং তার প্রেক্ষাপটে যখন যুদ্ধ সংঘটিত হইল, এই যুদ্ধ সংঘটিত হওয়ার পরে তারপরে 1973 সালের নির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগের কোন কারচুপি করার প্রয়োজন আছে? যেখানে 93% লোক আওয়ামী লীগের পক্ষে ছিল, 93 বা আরো হয়তো
একটু কম বেশি হতে পারে। মানে কি কারচুপি কথা? এই যে বলেছে, এই যে এখানে বলেছে যে 283 যে হয় মুক্তিযুদ্ধের সেক্টর কমান্ডার জোরপূর্বক প্রতিপক্ষকে নির্বাচন করতে বিরত রাখার মাধ্যমে এক প্রহসন নির্বাচন অনুষ্ঠান করে। 1973 সালে নাকি বঙ্গবন্ধু প্রহসনের নির্বাচন অনুষ্ঠান করেছে এবং সেখানে বিরোধী মতকে কোন রকম সুযোগ দেন নাই। সেটা ওনারা আরেকটা কথা বলেছে যে কুমিল্লার একটা আসনে আপনার ধরেন সেই মোহাম্মদ সাহেবকে জেতানোর জন্য সেটা মেজর জলিলের বেলায় বলেছেন। এখানে মেজর মোখতার সাহেবের কথা বলেন নাই, এখানে বলেছেন মেজর জলিল সাহেবের কথা বলছেন। ওখানে ডিক্লেয়ার না করে ঢাকায় ডিক্লেয়ার করা হয়েছে, মানে বিজয়ী আমি সেটা ঠিক আছে, কিন্তু এই আজকের যে প্রেক্ষাপটটা এখানে শুধু মেজর জলিল হ্যাঁ বলেছেন না, আপনারটা আমি সেই প্রসঙ্গে যাচ্ছি না, কিন্তু কথাটা হলো সেটা সেসব ত্রুটি যদি হয়ে থাকে সেটা তো প্রমাণের বিষয়। হ্যাঁ, ফেল করানোর জন্য হ্যাঁ, এখানে মানে প্রসিকিউশনের পক্ষ থেকে কথা বক্তব্যটা এরকম। যাই হোক, কথাটা হলো এই যে ফেল করিয়েছেন এই যে বিষয়গুলি, এগুলি সব মানে এগুলো মৌখিক বক্তব্য, এর তো কোনো দালিলিক প্রমাণ নাই। অতএব এটাকে আইনগত আমাদের প্রকাশনা পৃষ্ঠা 265, জি, তারপরে আরেকটা নির্বাচন প্রহসন এবং এখন কিছু ব্যাপারে লর্ডশিপসের 19(3) a tribunal shall not require proof of fact of common knowledge but shall take judicial notice thereof। এরকম একটা ন্যাশনাল ইলেকশনে কে জিতেছিল যেতেন এর জন্য ডকুমেন্ট হতে দরকার না, কিন্তু জুডিশিয়াল নোটিস লর্ডশিপ নিতে পারে। আচ্ছা, এই 380 মধ্যে ধরেই নিলাম যে এই মাননীয় যুক্তির ক্ষেত্রে ধরে নিলাম জলিল সাহেবের এটা এরকম করেছে আর আপনার মোস্তাক সাহেবেরটাও এরকম করেছে, তাহলে তো আরো তো অনেক আসন ছিল, সেগুলো নিয়ে তো কোনো কন্ট্রোভার্সি নেই। 1-2টা আসন যদি কন্ট্রোভার্সি হয়েও থাকে ধরে নিলাম করেছে, তার অর্থ কি যে নির্বাচনটা একদম প্রহসনের নির্বাচন হয়েছে? এই যে বক্তব্যগুলি না হলেও ঠিক আছে, এটা অনেকটা ধরেন আপনি এখন যদি আমরা বলি যে 2014 সালে যেরকম একটা নির্বাচন হয়েছে, 2018 সালে সেরকম একটা নির্বাচন একই রকম 2018 সালে নির্বাচনে সব দলগুলো অংশগ্রহণ করলো, 7টা আসন আপনি বিরোধী দলকে সেসব তো মাননীয় আদালত নোটিশ নিতেই পারবেন, মাননীয় আদালত তো সেসব নোটিশ নিতেই পারবেন। সেখানেও তো বক্তব্য আছে, বিষয়টা হচ্ছে সেখানেও তো বক্তব্য আছে, আস্তে আস্তে কিভাবে হ্যাঁ সেখানেও বক্তব্য আছে। হয়তো আমার জোরালো বক্তব্য জোরালো কম হইতে পারে, প্রসিকিউশনের জোরালো বক্তব্য তো বেশি মানে ভারী হইতে পারে, আমার হয়তো জোরালো কম হইতে পারে, তার জোরালো বেশি হইতে পারে, সেটা হতেই পারে, সেটা হতেই পারে। আমি যা বক্তব্য দেবো সবই কি সঠিক হবে? সঠিক নাও হইতে পারে। ভুল বক্তব্য দিবেন কেন? আমি ভুল বক্তব্য দিই না, তাই বলেন, একটাও ভুল বক্তব্য দিই না এখন পর্যন্ত। যদি ভুল বক্তব্য দেই সেটা জবাব দেওয়ার সুযোগ আছে। আপনার বক্তব্য ঠিক আছে কি দুর্বল? না, আমি তা বলছি না, আমি এই পর্যন্ত একটি দুর্বল বক্তব্য দিই নাই, এই পর্যন্ত যা বক্তব্য দিয়েছি তা একটি দুর্বল বক্তব্য দিই, এবং যখন যে বক্তব্য সেটা আমি মনে করবো সবল বক্তব্য, মাননীয় আদালত হয়তো দুর্বল ভাবতে পারে, সেটা মাননীয় আদালতের ব্যাপার। এই যে আওয়ামী দুঃশাসন ও ফেসিবাদের 15 বছর, এই যে বক্তব্যগুলি বলেছেন, এখানে যদি আওয়ামী লীগের দুঃশাসন পাশাপাশি আওয়ামী লীগের সুশাসন তাই যদি বলতেন,
তাহলে আমি এক বাক্যে মেনে নিতাম যে কিছু দুঃশাসন তো থাকেই, আর এক বাক্যে মেনে নিতাম। কিন্তু আমি এখানে একদম মেনে নিতে পারছি না, এই তাদের এই বক্তব্যটা একদমই মেনে নিতে পারছি না। এই জন্য পারছি না যে আওয়ামী লীগের সময় কোনো দুঃশাসন ছিল না। একটি বিষয় যে কোনো সরকারের, একটি ছোট্ট কথা বলি আমি, একটি পরিবারের প্রধান যিনি থাকেন তিনি তার পরিবারের প্রধান কর্তা। পরিবারের 5 জন সদস্য থাকে, 10 জন সদস্য থাকে, সেই পরিবারকে নিয়ন্ত্রণ করার দায়িত্ব তার। তার মধ্যে একটি সন্তান যদি বেপরোয়া হয়, অন্য রকমের খারাপ হয়, সে দায়ও পরিবারের প্রধানের, একথা সত্য। কিন্তু পরিবারের প্রধান কি চায় না যে তার পরিবারের সবাই ভালো থাকুক, ভালোভাবে চলুক? রাষ্ট্রের বেলাও তাই, রাষ্ট্র এবং পরিবারের সঙ্গে একটা মিল আছে। পরিবার একটি ছোট পরিসরে, রাষ্ট্র একটি ব্যাপক পরিসরে। এই রাষ্ট্রের যিনি প্রধান থাকেন, এক্সিকিউটিভ থাকেন, যে যখনই থাকেন, শুধু শেখ হাসিনাই তো একমাত্র প্রধান ছিলেন না, এর আগেও তো অন্যেরা ছিলেন, যে যখনই থাকেন, এটা রাষ্ট্রের প্রধানের অনেক দায়িত্ব থাকে এবং তার একটা চেষ্টা থাকে রাষ্ট্রকে ভালোভাবে পরিচালনা করার জন্য। সেই চেষ্টায় হয়তো কিছু ভুল ত্রুটি হতেও পারে, হয়েও যায়। ভালো কাজও তো অনেক সময়, ভালো উদ্যোগ সেগুলো হচ্ছে খারাপ উদ্যোগে পরিণত হয়। এটা হলো 6 নম্বর পাতায়, যে নেই আওয়ামী দুঃশাসন ও ফেসিবাদের 15 বছর। এই যে তাদের ভাষায় ফেসিবাদ, আর আমি মনে করি এই আওয়ামী লীগের 15 বছর উন্নয়নের মহাসোপানে যাওয়ার একটি 15 বছর। আওয়ামী লীগ সরকার এই 15 বছরে সারা বাংলাদেশের, 15 বছর আগে সারা বাংলাদেশের কি চিত্র ছিল? সারা বাংলাদেশের রাস্তাঘাট, চলাচলের যে সুবিধা, কিছুই ছিল না। এই সরকার এসে এই যে মেট্রো রেল, পদ্মা সেতু, এলিভেটেড এক্সপ্রেস, এই যে কর্ণফুলী টানেল, এবং সারা বাংলাদেশের প্রত্যেকটা জায়গায়, আমি তো বাংলাদেশের 32টা কিছু কিছু জায়গায় গিয়েছি, সেসব জায়গায় যে সমস্ত রাস্তাঘাট, যেসব উন্নয়ন হয়েছে, সে অভাবনীয়, অকল্পনীয় উন্নয়ন। তাছাড়াও এই যে একটি মধ্যম আয়ের দেশ হিসেবে এই রাষ্ট্রকে উন্নীত করার যে প্রচেষ্টা তার, এবং সেই প্রচেষ্টায় তার যে চেষ্টা অনেকটা সফল। এইগুলিকে যদি বলা হয় দুঃশাসন, তাহলে সুশাসন কি? তাইলে সুশাসন কাকে বলে আমি জানি না। তার রাষ্ট্র প্রশাসন পক্ষকে জানতে চাইতে ইচ্ছা করে আমার, তাহলে সুশাসন কি আপনারা বলেন? এগুলি কি সুশাসন নয়? এগুলি সবই সুশাসন। এবং তৎকালীন সরকারের এই যে ফেসিবাদ কথা বলেছে, এটা একটি তাদের একতরফা বয়ান। এই কথাগুলি বলে বলে একটি সরকারকে এই যে আজকের যে দুর্বিষহ পরিস্থিতির মধ্যে ফেলেছেন, এটাই তারই একটি পরিকল্পিত এই যে বয়ানের একটি অংশ। নির্বাচনী ব্যবস্থা গণতান্ত্রিক পুরিয়ে ধ্বংস করে দিয়েছে এই সরকার, আওয়ামী লীগ সরকার। তারপরে বলেছে যে দলীয় অনুগত লোক দিয়ে নির্বাচন ব্যবস্থাকে আমাদের ইচ্ছার দাসে পরিণত করে, কমিশনার নির্বাচন করে সাংবিধানিক আইন দায়িত্ব পালন না করার কৌশলে বিজয়ী করার চেষ্টা করে। মাই লর্ডশিপ, শুধু উন্নয়ন করে আপনি বিচারিক এবং বিচার বহির্ভূত হত্যা, তারপর বেআইনি আটক, মিথ্যা মামলা, অপহরণ, এই কাজগুলো এগুলো তো আমি অস্বীকার করি। এগুলো প্রসিকিউশন বলেছে, প্রসিকিউশন আমি একমত নই, সম্পূর্ণ দ্বিমত পোষণ করছি। এইসব কিছুই করেন নাই। রাষ্ট্র চালাইতে গেলে এই প্রসঙ্গে স্যার এখন একটা কথা, যেহেতু মাননীয় আদালত বলেছেন, এই প্রেক্ষাপটে বলি, সৃষ্টির শুরু থেকে, রাষ্ট্রের শুরু থেকে রাষ্ট্র পরিচালনা করতে গিয়ে প্রয়োজনে অনেক কঠোর হতে হয়। সেই কঠোরতার ক্ষেত্রে কিছু ভুল ত্রুটি হয়, সে ভুল ত্রুটিকে মেনে নিয়েই একটি রাষ্ট্র। আমি জানি না আপনারা, আমি এই সিরিজটা দেখার আমার সুযোগ হয়েছে, এই যে ওসমানী আমলের সুলতান সুলেমান একটা সিরিজ আমার দেশে দীপ্ত টেলিভিশন পরিচালিত হয়েছে। আমি মোটামুটি সেই সিরিজটা দেখার চেষ্টা করেছি, দেখেছি। একটি ঐতিহাসিক একটি সিরিজ, নাটক। সেক্ষেত্রে সুলতান সুলেমান একজন ভালো শাসক ছিলেন। এই ভালো শাসকের ক্ষেত্রে তারই অনুগত,
তারই নিয়োজিত বহুত কর্মকর্তা কর্মচারীকে তিনি ফাঁসি দিয়েছেন, ফাঁসিতে ঝুলিয়েছেন। এই যে ফাঁসিতে ঝুলিয়েছেন, এইটা তার হয়তো বিচক্ষণতার বা ভুলের, বিচক্ষণতাও বলা যাবে না, প্রেক্ষাপটটা এমন ছিল, সেই এমন ভাবে তাকে প্রলুব্ধ করা হয়েছে যে এই বিচারটা আপনি ফাঁসি না দিলে দেওয়ার জন্য সে যথেষ্ট উপযুক্ত ব্যক্তি। কিন্তু নাটকের প্রেক্ষাপটে দেখা যায় যে সে কোনো ভুলই করে নাই, ওইরকম কোনো ভুল করে নাই ফাঁসি দেওয়ার মতন। রাষ্ট্র পরিচালনা করতে গেলেও পৃথিবীর শুরু থেকেই এরকম সবসময় হয়ে আসছে, এটা আদি থেকেই এটা হয়ে আসছে। ইরানের বিপ্লবের সময়, ইরানের বিপ্লবের পর ইরানের নেতা খামেনি ওই দেশের কিছু কিছু লোককে হত্যা করেন নাই। এই যে মালয়েশিয়ার রূপকার যাকে বলা হয় মাহাথির মোহাম্মদ, সে যখন ক্ষমতা আসেন, তার ন্যায়ভাবে অন্যায়ভাবে কিছু মানুষকে বিচার করে না করে হত্যা করেন নাই। একটি দেশ পরিচালনা করতে গেলে, আমি বলছি না যে, আমি কিন্তু এখানে এই প্রেক্ষাপটে আমি বলতে চাই যে আমার আসামিরা এরকম কিছু করেছে, এটা কিন্তু আবার আমি বলছি না। কথা হলো এটা কিন্তু আমি বলছি না। প্রেক্ষাপটটা অনুযায়ী একটি রাষ্ট্র চালাতে গেলে, একটি শাসন ব্যবস্থা চালাতে গেলে অনেক কঠোর হতে হয়। সেই কঠোরতার সময় কিছু ভুল ত্রুটি হতেই পারে, সবই যে সঠিক হবে তা তো নাও হইতে পারে। সেই সঠিকটার শুধু ব্যাঠিকটাকেই প্রাধান্য দেব, সঠিকটাকে প্রাধান্য দেব না। বিচারটা তো তখন আপনার কাছে মাননীয় আদালতের বিচার এই জন্যই যে কোনটা সঠিক কোনটা ব্যাঠিক, কতটুকু ভুল হয়েছে কতটুকু শুদ্ধ হয়েছে, সেই প্যারামিটারটা মাননীয় আদালতের কাছে, সেই বিচারটাও আপনারা করবেন। আমার বক্তব্য হলো যে ভুল ত্রুটি তো হয়, কিন্তু এই যে বক্তব্যগুলি প্রশাসনের পক্ষ থেকে যেভাবে ঢালাওভাবে এনেছে, এগুলো তাদের একেবারেই ব্যক্তিগত বয়ান, এবং এরা শেখ হাসিনা সরকারকে এই যে দীর্ঘদিনের শাসন থেকে তাকে অপসারণ করার জন্য তাদের এটা ডিজাইনেরই একটি অংশ। এই যে কথাটা কমিশনের, যে প্রধান নির্বাচন কমিশনার, তারা তাদের অনুগত লোককে দিয়েছে। কোন সরকার এই বাংলাদেশে আসার পরে, এই যে বাংলাদেশে ইতিপূর্বে যে সরকার ছিল, কোন সরকার তাদের নিজস্ব চয়েস অনুযায়ী নির্বাচন কমিশনার নিয়োগ করেন নাই? বলতে পারবেন ওনারা? যে সরকার এসেছে সেই সরকার তাদের নিজস্ব লোকদেরকে দিয়েই নির্বাচন কমিশনার নিয়োগ করেছেন। নিরপেক্ষ বলতে কি বোঝায়? একটা কথা আছে, নিরপেক্ষ মানে কি? সে কি কোনো, যে লোক যার চোখ কান নাক খোলা আছে সে আপনি নিরপেক্ষ হয় কেমনে? কোন লোক নিরপেক্ষ হয় না, কোন লোক নিরপেক্ষ হয় না। হইতে পারে এক পাগল, আর হইতে পারে পাগল, আর পাগল ছাড়া আর কোন লোক নিরপেক্ষ হইতে পারে না। প্রত্যেকটা লোকই তার একটা পক্ষ থাকে, সে যেই হোক না কেন। একজন লোক যখন ভোট দিতে যায়, তখন একজন যাকে দেয় তার কি, আর যাকে দেয় না, তাহলে একটা পক্ষপাতিত্ব করা হলো না? তাহলে এই যে নিরপেক্ষ কথাটা যে আসে নির্বাচন কমিশনার নিয়োগ করতে গিয়ে, রাষ্ট্রীয় শাসন ব্যবস্থায় কোন সরকার নিরপেক্ষ কোন ব্যক্তিকে নিয়োগ দিয়েছে? তাদের নিজস্ব লোক ছাড়া। শেখ হাসিনা তাই করেছে। এর মধ্যে অপরাধ কি? আমেরিকাতে যখন শাসন বদলায় তো কি হয়? আমেরিকার সমস্ত শাসন ব্যবস্থার যে আগে যারা থাকে তাদেরকে সরিয়ে তার সরকারের লোকজনদেরকে বসানো হয়। কেন বসানো হয়? এই জন্য বসানো হয় যে তার সরকারটাকে যাতে ভালো কাজগুলোকে সঠিকভাবে পরিচালনা করতে পারে, যাতে খারাপ ভাবে পরিচালিত না হয়, সেই কারণে। অতএব এটার মধ্যে ভুল কি? আমি তো কোনো ভুল দেখি না। তাহলে আমার যদি ভুল হয়, তাহলে আগে সরকারের ভুল ছিল। অতএব এই যে বক্তব্যগুলি বলেছে, এই বক্তব্যগুলি সঠিক না, এই বক্তব্যগুলি গ্রহণীয় নয়। একটা জায়গায় এসে বলেছে যে সুযোগ করে দিয়ে নির্বাচন ফলাফল আগামী 2030 আসন প্রাপ্ত হয় সংবিধানের পঞ্চদশ। এখানে আসলো কেন? Pardon my lordship, just a minute. এই যে তত্ত্বাবধায়ক সরকার বাতিল প্রসঙ্গে, তত্ত্বাবধায়ক সরকার
পাতা এখানে 7-7 শেষের দিকে ওই যে এবিএম খায়রুল হকের নেতৃত্বে আপিল বিভাগের বিতর্কিত রায়ের সংবিধানের পঞ্চদশ এইখানে আসছে কথাটা। এখানে আমার বক্তব্য হলো এই, তত্ত্বাবধায়ক সরকারের আন্দোলন ছিল সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার, তার এই শব্দটি ব্যবহার করেছিলেন কিন্তু জামাত ইসলামের নেতা গোলাম আজম সাহেব। হ্যাঁ, তৎপরবর্তীতে সেইটাকে আন্দোলনের রূপ দিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সেই তৎকালীন বিরোধী নেত্রী আন্দোলনের রূপ দিয়ে সেই তত্ত্বাবধায়ক সরকার আসলো। প্রথম নির্বাচন হলেন, পরবর্তী প্রথম নির্বাচনে বিএনপি জিতলেন, দ্বিতীয় নির্বাচনে আওয়ামী লীগ জিতলেন, পরবর্তী নির্বাচনে আবার বিএনপি জিতলেন। বিএনপি সেই নির্বাচনে এসে কি কাজটা করলেন? সে করলেন কি, বিচার বিভাগের প্রধান সর্বশেষ যিনি বিচারপতি থাকবেন, প্রধান বিচারপতি, সেই হিসেবে তত্ত্বাবধায়ক সরকারের প্রধান। এটা একটা ইতিপূর্বের একটা মানে প্রবিধানে পরিণত হয়েছিল। ওনারা করলেন কি, তাদের সুবিধা মতো বিচারপতিকে যাতে ওই সময় প্রধান বিচারপতি করা যায় সেই জন্য বিচারপতিদের বয়স বাড়িয়ে দিলেন, চাকরির মেয়াদ বাড়িয়ে দিলেন। এই যে একটা এই কাজটা যে করলেন, তাহলে কি দাঁড়াইলো, এই কাজটা যদি না করতেন আর তৎপরবর্তী যদি শেখ হাসিনা এই যে তত্ত্বাবধায়ক সরকারের ব্যবস্থা বিলোপ করার জন্য যদি আজকে এই ব্যবস্থাটা নিতেন, তাহলে বলা যাইতো যে হ্যাঁ, শেখ হাসিনা ভুল করেছেন। এই যে পরিকল্পিত উদ্দেশ্য প্রণোদিত হয়ে এই যে বয়সটা বাড়িয়ে এই যে একটা ডিজাইনের নির্বাচন করার জন্য চেষ্টা করেছেন, এইটা থেকে প্রতীয়মান হয়েছে যে তত্ত্বাবধায়ক সরকারটি ভালো উদ্যোগ ছিল, যে উদ্যোগটাকে বিনষ্ট করার জন্য, বিনষ্ট হয়ে গেছে অলরেডি, ওইটার জন্য বিনষ্ট করার একটা প্রচেষ্টা ছিল, যদিও উনি এইটাকে মানেন নাই, সেটা পরের কথা। এই যে একটা ব্যাড ইম্প্যাক্ট, এই ব্যাড ইম্প্যাক্ট পরবর্তীতে না পারে সেটা একটা ভালো দৃষ্টান্ত ছিল না, বিধায় তত্ত্বাবধায়কের বিরুদ্ধে উনি এই ব্যবস্থা নিয়েছেন। এবং উনি কিন্তু এটা নেন নাই, আইনগত ভাবে এটা বিচারপতি, এটা মহামান্য হাইকোর্ট থেকে এই সিদ্ধান্ত হয়। হ্যাঁ, বলতে পারেন যে এমিকাস কিউরি ছিল, তারা সেই এমিকাস কিউরির বা বেশিরভাগ সংখ্যক এমিকাস কিউরি তত্ত্বাবধায়কের পক্ষে ছিলেন, একজন মাত্র বিপক্ষে ছিলেন। হয়তো এপিলেট ডিভিশনের জাজেসের মধ্যে বেশিরভাগ লোকই তোথার এই তত্ত্বাবধায়ক বাতিলের পক্ষে ছিলেন। এই যে বাতিলের পক্ষে একজনও যদি বেশি থাকেন, এইটা যদি করে থাকে, সেটা তো বেআইনি কোনো কাজ না। অতএব এই যে তত্ত্বাবধায়ক প্রসঙ্গে যে বক্তব্যটা রানের প্রসিকিউশন পক্ষ থেকে এসছে, সেটা কোনো বেআইনি ছিল না, এবং সেটা শেখ হাসিনার কোনো কূট কৌশল, কূট চাল এরকম কিছু ছিল না। এই যে একতরফা নির্বাচন, একতরফা নির্বাচনে যদি কেউ খেলতে নেমে অন্য কেউ না আসে, কি করবে? সেই জন্য একতরফা নির্বাচন হয়েছে। আর নিশিরাতে নির্বাচন, এটা অপপ্রচার। এই যে রাষ্ট্রীয় কাঠামোতে, এটা হলো পাতা 12-তে, কাঠামোতে রাজনৈতিক অপব্যবহার ও দুর্নীতির সর্বগ্রাসী চর্চা, এই প্রসঙ্গে আমার বক্তব্য হইল, বিভিন্ন কথা বলেছে যে চোরাচালানের দায়ে শহীদুল ইসলাম পাপলু সে দণ্ডপ্রাপ্ত হয়েছেন, তাকে করা হয়েছে। তারপরে বদি একজন খারাপ লোক, তাকে ক্ষমতা দেওয়া হয়েছে। এই যে বিভিন্ন রকমের অনেকগুলি কথা আছে, সে আমি শব্দ না বাড়াইলাম। নিক্সন চৌধুরীর সম্পদ বেড়েছে, শাহিন সাকরাদারের ভয়ানক 12 গ্রুপের খোঁজে গোয়েন্দারা, তারপরে ইব্রাহিম হত্যায় চার্জশিটে নাম নেই এমপি শাওনের, এসব বিভিন্ন কথা বলেছেন। এই কথাগুলির প্রেক্ষাপটে, অনেক লম্বা কথা, আমি বেশি লম্বা না বাড়িয়ে ছোট করেই বলি যে এই কথাগুলি ততক্ষণ পর্যন্ত না অ্যাকসেপ্টেবল, যতক্ষণ পর্যন্ত কোনো বিচার দ্বারা প্রমাণিত না হয়। ঢালাওভাবে কোনো বক্তব্য বললে সেটাকে গ্রহণ করার কোনো সুযোগ মাননীয় ট্রাইব্যুনালের নেই।
তারপরে আরো আছে একদিন প্রধানমন্ত্রী শেখ হাসিনার পুত্র সজীব জয়ের যুক্তরাষ্ট্রের $300 মিলিয়ন, জিউলুপের রাশিয়ার রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রে, এই সবই আছে আর কি। এগুলি সবই আমি বলেছি। যে দলীয় আনুগত্য ও বিবেচনায় বিচারপতিদের নিয়োগ এবং ধারাবহল হচ্ছে কোনটা তথ্য প্রমাণ ছাড়া রাষ্ট্রীয় কাঠামোতে রাজনৈতিক অবস্থান দুর্নীতির সর্বনাশ জন্য কি ফলটা নিচ্ছি বা তথ্য দিয়েছি না, ওনারা বলেছেন তো, যেসব বলেছে যে দৈনিক ইনকিলাবে আছে বা বিভিন্ন পত্রপত্রিকায় এসছে, এই কথাগুলি বলেছেন। পত্রপত্রিকায় আসলে, পত্রিকায় আসলে সেটা স্বতঃসিদ্ধ, সেটা যে একেবারে মানে মানে কি বলবো, মানে এটা মানে বাণী, এটা তো মানে মানার কোন সুযোগ মান্যতা আছে বলে আমি মনে করি না। পত্রপত্রিকা তো কত কথাই আসে, কত কথা, সব কথা কি সত্য হয়, সঠিক হয়? যতক্ষণ পর্যন্ত প্রমাণ মাননীয় আদালতে এই ট্রাইব্যুনালে পত্রপত্রিকা দেখার বা ইয়ে করার, সাবমিট করার সুযোগ আছে। মূল আইনে আমাদের যে সাধারণ যে বিচার ব্যবস্থা, সেখানে তো পত্রপত্রিকার কোনো মূল্যই নেই। যে মূল্য যে নাই, ব্রিটিশরা তারা বুঝে শুনেই এটাকে করেছে। তখন ছিল কি? তখন ছিল। আপনি আপনার কাজ করেন। আচ্ছা, যাই হোক। এই যে পত্রিকায় তো আইনটা তো আপনারাই করলেন, কোনটা আইনটা তো আপনারাই করলেন। আমরা করছি, পরবর্তীতে সংশোধন, পরিমার্জন, পরিবর্তন এটা তো আরো অনেক সহজ করেছি আপনার জন্য। হ্যাঁ, কোনটা? এই আইনটাকে আপনারা যখন করছেন তখন তো এই যে প্রভিশনটা স্পিকার কার্টুন বা কোনো বুক, হ্যাঁ, এগুলো রেফারেন্স নেওয়া যাবে। বাইরেও যারা এসে তো আরো অনেক কিছু ইজি করে দিবে। ট্রায়ালের সময় আমরা আপনাকে সাক্ষীদের ব্যাপারে আমি করেছি বা অন্য কেউ করেছে, যেটা ভুল সেটা সবসময় ভুল। শেখ হাসিনা করলেই কোন যে আইনটা করছে সেটাকেই যে একেবারে মাথায় উঠে নাচতে হবে, নট দ্যাট। সে তার মধ্যে যদি ভুল থাকে, ভুলটাকে স্বীকার করতে হবে। আর অন্য একজন করছেন, সেটার মধ্যে যদি ভুল থাকে সেটাকেও স্বীকার করতে হবে। ভালোকে ভালো, মন্দকে মন্দ, মানে আইনের মধ্যে যদি কোনো ভুল থাকে, ওইটা তো করেছে। আমি তো আগেই বলেছি যে এমন আইন, যে আইনে হাত পা বেঁধে নদীতে ফেলে দেওয়া হয়, যে তারপর তুমি সাঁতার কাটো, এটা তো অনেকটা শেখ হাসিনা করেছে বলে যে সেটাকে ভালো আইন হয়েছে, আমি তো সেটা বলছি না। তারপরে একটা কথা আসছে যে দলীয় বিবেচনায় নিয়োগ আর বিচারপতিদের একটা জিনিস হলো যে সুপারসিড করে যে নিয়োগ, এটা এই শেখ হাসিনা আমলে হয়েছে তা না, ইতিপূর্বে হয়েছে। এগুলো একটা ব্যাড, এটাকে আমি ভালো বলছি না, এটা ব্যাড প্র্যাকটিস, ব্যাড কালচার। এটা শেখ হাসিনা একলাই করছে তা না, ইতিপূর্বে হয়েছে। সব আমলে এক অবস্থা, সব আমলে এই বিষয়গুলো সব আমলে এক। আপনাকে ধন্যবাদ যে সাক্ষী চান। হ্যাঁ, আপনাকে ধন্যবাদ, সাক্ষী চান। সাক্ষী চাইনি, তাই না? না, সাক্ষী চাওয়ার দরকার নেই। এটা তো আমি এই ইতিহাসকে আমি কিভাবে অস্বীকার করবো? এটা তো হয়েছে। কারণ যে সুপার যে নিয়ম যে আগে আসে তারে না দিয়ে পিছনে ফেলায় রেখে তার মন মতো দিয়েছে। এটা শুধু এই সরকার করেছে তা না, আগে সরকারও করেছে, প্রত্যেকটা সরকার এই কাজটা করেছে। যার 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 মানে মানে ব্যথা আমাদের সামনেই উপস্থিত আছে, যার কষ্ট এইসব করার কারণে এরকম বহু জজেরা যারা উপযুক্ত ছিল তাদেরকে দেওয়া হয় না। এরকম আমাদের চোখের সামনে মাননীয় ট্রাইব্যুনালে, এই বর্তমান ট্রাইব্যুনালেও আছে, যারা যোগ্য ছিল তাদেরকে না দিয়ে অযোগ্যদেরকে দেওয়া হয়েছে। শুধু এটা এই সরকারে এমন না, আগের সরকারে হয়েছে। আমি কিছু স্কিপ করে এসে প্রসিকিউশন কিছু এইসবগুলো বলছিল না, আমি ওগুলোকে বাদ দিয়ে 19 পাতায় এসে ফ্যাসিবাদী শাসন প্রতিষ্ঠায় দমন, পীড়ন ও নির্যাতনের বিভিন্ন মাত্রা। এই যে পিলখানা ট্রাজেডি নিয়ে প্রসিকিউশন পক্ষের যে বয়ান, যে বক্তব্য, তার সঙ্গে আমি অত্যন্ত জোরালো ভাবে তার বিরোধিতা করছি। এই দেশ স্বাধীন হওয়ার পরে সামরিক বাহিনীকে গঠন করেছিলেন কে, এটা আমরা সবাই জানি।
তৎপরবর্তীতে সামরিক বাহিনীকে প্রত্যেকটি সরকারি দিনে 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 উন্নয়নের ভালো করার চেষ্টা সবাই করেছে, যা ইতিপূর্বে সরকারও করেছে। বিভিন্ন বাহিনীতে বিভিন্ন ব্রিগেডে এই যে সাবমেরিন পর্যন্ত শেখ হাসিনা সরকার সাবমেরিন হতে শুরু করে আরো মানে উন্নত মানের অস্ত্রশস্ত্র ব্যবস্থা শেখ হাসিনা করেছে। এখন এই তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা যে বাংলাদেশের সেনাবাহিনীকে মেরে ফেলবেন, তাদেরকে ইচ্ছা করে কৌশল করে ষড়যন্ত্র করে মেরে ফেলবেন, এইরকম ধারণা আমরা যারা করি আমার মনে হয় সেটা তাদের ভুল ধারণা। কারণ কেন তাদেরকে মেরে তার কি লাভ? এখানে বলেছে প্রশাসনের পক্ষ থেকে বলা হয়েছে যে শুরু থেকেই এই সরকার সেনাবাহিনী দেখতে পারে না, তাদের ভালো কিছু করতে চায় না। তা ভালো কিছু যদি নাই চাইবে তাহলে সে যে এই দেশের সামরিক বাহিনীদের যে বিভিন্ন রকম উন্নয়ন প্রচেষ্টা সেগুলি করলেন কেন? অতএব এই কথাগুলা সঠিক না। এটি একটি সেনা বিডিআর বিদ্রোহ, কিন্তু তাদের ইন্টারনাল একটি বিষয়ের উপরে বিদ্রোহ হয়েছে। সেক্ষেত্রে এই বিদ্রোহের পরবর্তীতে শেখ হাসিনার যে কার্যক্রম, তার যে সদিচ্ছা ছিল, সেই সদিচ্ছার কারণেই অতিরিক্ত রক্তপাত না হয়ে বিষয়টাকে উনি সুরাহা করার জন্য অত্যন্ত শান্তিপূর্ণ উপায়ে বিষয়কে সুরাহা করেছেন। এবং যদি এমন হতো যে যারা বিডিআর বিদ্রোহ করেছে তাদেরকে বিচার ছাড়া ছেড়ে দিয়েছেন, তাহলে বলা যেত যে শেখ হাসিনা এই সেনা বিদ্রোহের সঙ্গে জড়িত ছিল, তাদেরকে মেরেছেন। উনি তো ধরে ধরে এই সেনা বিদ্রোহে যারা মাস্টারমাইন্ড ছিলেন, যারা করেছেন, তাদেরকে প্রত্যেককে সাজা দেওয়ার চেষ্টা করেছেন, বিচার করেছেন। যে বিচারে অনেকে সাজা পেয়েছেন এবং যে বিচার এখনো বর্তমানে বিদ্যমান আছে, কিছু একটা অংশ বিচার এখনো চলতেছে। হ্যাঁ, ট্রায়াল চলতেছে, ইনকোয়ারি চলছে, ট্রায়ালও চলছে, আবার ইনকোয়ারি হচ্ছে। নতুন করে ইনকোয়ারি আমি জানি না, এটা হইতে পারে। তারপরে হ্যাঁ, নতুন চেষ্টা করবেন। হ্যাঁ, শাপলা চত্বর। শাপলা চত্বরের একটা শব্দ আসে, গণহত্যা। শাপলা চত্বর কেন? হেফাজতে ইসলাম তাদের কি দাবি দেওয়া ছিল? দাবি দেওয়া আছে, বেশ ভালো কথা। দাবি দেওয়ার মতো করবে সে। তারা বাংলাদেশে ঢাকা শহরে আসতে চাইছে, আসতে দিয়েছে। তত সেখান তো আসতে দেওয়ার আগে তো বলে নাই যে তোমরা ঢাকা শহরে আসতে পারবে না। ঢাকা শহরে এসছে। সেদিন তো আমার নিজের চোখে দেখা যেদিন হেফাজতে ইসলামের ওই যেদিন রাতের কথা বলা হয় যে হত্যা, তার আগের দিন সারা ঢাকা শহরের এই বিশেষ করে পল্টন, বাইতুল মোকাররম, ওইসব এলাকায় যেই তাণ্ডব তারা করেছে, এইরকম মোটা মোটা গাছ তারা কেটে মাঝখান দিয়ে করাত দিয়ে কেটে ফেলছে। করাত পারলে কোথায়? তারা তো ইচ্ছা করেই এসছে ম্যানেজ করে যে করাত দিয়ে কাটবে। ডালপালা গাছপত্র কেটে বাড়ি ঘর ভাঙচুর করে, অফিস আদালতে বিভিন্ন রকম ভাঙচুর করে, গাড়িতে অগ্নিসংযোগ করে যে তাণ্ডব তারা করেছে, এই তাণ্ডব নিয়ন্ত্রণ করতে গিয়া যদি সরকার একটি তাদের সমাবেশকে প্রতিহত করে এবং সেই প্রতিহত করতে গিয়া সাউন্ড গ্রেনেড বা একটি গণজামায়াতকে ছত্রভঙ্গ করে, গণজামায়াতকে তাদের কোন রকমের অপকৌশল করে রাষ্ট্রকে ক্ষতিগ্রস্ত না করতে পারে, রাষ্ট্রের জানমালের ক্ষতিগ্রস্ত না করতে পারে, সেই জন্য বৈধ উপায়ে তাদেরকে যদি ছত্রভঙ্গ করা হয়, সেটা কি অপরাধ ছিল? সেই সময় বলা হয় গণহত্যা। আচ্ছা, এই যে মারা গেছে, হ্যাঁ, সেই সময় দুই চারজন লোক মারা যেতেও পারে, কিন্তু একটা যেভাবে ঢালাও ভাবে বলা হয় যে মারা গণহত্যা, এটা শব্দটা কি? গণহত্যা মানে কি? এটা বিরাট ব্যাপার। হাজার হাজার লোক মারা যায়, তার অর্থ হলে গণহত্যা। আর একটা সম্প্রদায়কে নিঃশেষ করার নাম হলে গণহত্যা। 30 জনেরও অধিক মানুষ মারা গেছে। কোথায়? না, কোথায় মারা গেছে? এই যে শাপলা চত্বরে 30 জনের অধিক লোক মারা গেছে। এই যে 30 জনের, তাইলে 30 জনের সারা বাংলাদেশে একটা জিডি থাকবে 30টা, সারা বাংলাদেশে 30 জনের একটা কমপ্লেন থাকবে, কোথাও কোনো কমপ্লেন নাই আজও পর্যন্ত। পার্ডন লর্ডশিপ, আমি একটু বলি, এই যে আজও পর্যন্ত 5ই আগস্টের পরে শাপলা চত্বরে নিহত হয়েছে
এই রকমের একটি এতিম শিশু, ওইখান তো বেশিরভাগ এতিম শিশু ছিল, তাদেরকে নিয়ে আসছে। তারা যারা নিয়ে আসছে আমি তাদেরকে ধিক্কার জানাই, কারণ এত বাচ্চা বাচ্চা ছেলেদেরকে তারা আন্দোলন নামাইছে। এই এত বাচ্চা বাচ্চা ছেলেদেরকে আমি তো নিজে দেখেছি, সেটা আমার চোখে দেখা। সেই বাচ্চা ছেলেদেরকে কেন তারা এই রাস্তায় নামাইছে? এই যারা নামাইছে তারা বড় অপরাধ করেছে। অতটুকু বাচ্চা ছেলে কি বোঝে আন্দোলনের? না, আমি তো মারি নাই, সেই এইখানেই বলতেছি। আমি তো মারছি তা বলছি না। মাননীয় লর্ডশিপ বলেছে 30 জনকে হত্যা করা হয়েছে, 30 জন লোকের। হ্যাঁ, এছাড়াও প্রতিবেদনের সাথে বেশি মানুষ নিহতের তথ্য জানা। মানবাধিকার সংগঠন অধিকার তার রিপোর্টে বলতে 61 জনের প্রাণ হয়েছে। মানছি, জানিয়েছে, আমি তো এটাকে অস্বীকার করতে পারি না। তারা জানাইছে, তারা পত্রিকায় দিয়েছে, বিবৃতি দিয়েছে, এটাকে তো আমরা অস্বীকার করার সুযোগ নেই। কিন্তু মাননীয় ট্রাইব্যুনালের বিচার্য বিষয় হলো এখানে, আমি তো দিয়েছি, তো পত্রিকা রিপোর্ট দিয়েছে, আমি তো সেটাকে অস্বীকার করতে পারবো না। রিপোর্ট তো দিয়েছে, সঠিক দিয়েছে। মাননীয় আদালতের বিচার্য বিষয় হলো এখানে এইটা, যে সত্যি 30 জন বা 61 জন বা যাই হোক, এটা মারা গেছে কিনা। এইটার মারা যাওয়ার পিছনে প্রথম প্রমাণ কি? ধরে নিলাম তর্কের খাতিরে, যুক্তির খাতিরে, যে তৎকালীন ফ্যাসিস্ট শাসনের শেখ হাসিনার আমলে মানে কেউ কোনো কথাই বলতে পারে নাই। আমাদের আইনে এখানে বলে দিচ্ছে যে এই ধরনের রেফারেন্স আমরা নিতে পারি। লর্ডশিপ, এই যে পত্রিকার রেফারেন্স গুলা আমরা নিতে পারবো। আমি তো মানছি না, আমি একটু বলি, তারপরও কেন বলবো না? একটু আমাকে বলার সুযোগ তো দেন, আমি একটু বলি এই প্রসঙ্গে। পত্রিকা আপনি নেওয়ার সুযোগ আছে, আপনি নিবেন, আমি তো না করছি না, অবশ্যই নেবেন, আপনি বিবেচনা নেবেন পত্রিকার রিপোর্ট। মাই লর্ডশিপ, আপনি নিতে তো আমি না করি নাই, অবশ্যই নেবেন, আইনি আছে, আপনি নিবেন না কেন? নেবেন, কিন্তু একটা গণমাধ্যমে বলেন 10টা পদ বলুক, 10টা বলুক। মাই লর্ডশিপ, একটি মিথ্যা কথা যদি 5-10 কোটি 100 কোটি লোকেও বলে সেটা মিথ্যা, এটাকে মানতে হবে। একটি সত্য কথা যদি একজন লোকে বলে সেটাই সত্য। প্রেক্ষাপটটা কি? আপনাকে মাননীয় আদালতের ট্রাইব্যুনালের কাজটা কি? ট্রাইব্যুনাল দেখবেন যে গার্ডিয়ান হোক, আমি শেষ করি, গার্ডিয়ান হোক, যে সমস্ত প্রতিবেদনের কথা বলেছেন সেই প্রতিবেদনের বক্তব্যগুলা আপনি গ্রহণ করবেন, দেখবেন, শুনবেন, কিন্তু সেটাকে আপনি বাইবেলের বাণী হিসাবে, এটা কি বলে, আসমানি বাণী হিসাবে আপনি নিতে পারবেন না। আপনার বিবেচনায় নেবেন যে এইটা আসলেই সঠিক কিনা। কারণ 30 জন লোক, ধরে নিলাম 30 জন, 60 জন বাদই দিলাম। বাংলাদেশে, সারা বাংলাদেশে 5ই আগস্টের পরে এই শাপলা চত্বরের গণহত্যার প্রেক্ষাপটে 30 জন না 5 জন লোক এসে কি একটা জিডি করেছে? 5 জন লোক এসে কি বলছে যে আমার সন্তান এই সময় মারা গেছে? সারা বাংলাদেশে কোনো একটা লোক বলেছে যে আমার এই 3 পুত্রটাকে আমি পাই নাই? কোথাও কোনো এরকম কোন বক্তব্য কোন পত্রপত্রিকা এসছে? আসে নাই, এবং 5ই আগস্টের পরেও আসে নাই। না, মামলা হয় নাই তো। কোথায় মামলা হয়েছে? এই বর্তমানে? আচ্ছা, বর্তমানে হতে পারে। লর্ডশিপ, সেকেন্ড হাফে আজকে না হইলে হয় না। মাই লর্ডশিপ, আমি একটা কথা বলি, আমি একটু এই যে কথাগুলো বলতে গিয়ে হয়তো বলে ফেলতেছি, কিন্তু আমি এই কয়েকদিন যাবতই আমার এই যে আপনারা যা বলেন আমার শুনতে হয় এরকম কান দিয়া, আমার দুটো কান মনে হয় যেন হয়ে গেছে, এই ঠান্ডায় না কিসে আমি জানি না, আমার একটু কষ্ট হইতেছে। আর ডেট হইলে কেমন হয়? 1 ঘন্টা ডেট হোক, একটা ডেট হোক, মাই লর্ডশিপ, একটা ডেট হোক। আচ্ছা, ঠিক আছে, আজকে শেষ করে তো একটু আমাকে একটু সুযোগ দিতে হবে। তিনটায় আসেন, 1 ঘন্টা করে। আচ্ছা।